নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমি তো ভালোবাসি তোকে, লেখনে তুলেছেন সালমা চৌধুরী। পর্ব 13। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে। 2 থেকে 3 দিনের মধ্যে ওপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। মিম: আপু, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বার করে হাসলো। মিম মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের 3/1 হবে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে, তুই এক সেট পর, এরপর আমরা ছবি তুলব নি। মিম ও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। এরপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুললো। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো। কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখে পড়তে আকস্মাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আমি দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করলো, আম্মু, রান্না হয়েছে? মালিহা খান: হ্যাঁ, রান্না শেষের দিকে। খেতে দেবো তোকে? আবির: হ্যাঁ। এদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনিয়েছেন। এখন আড্ডা দিতে দেখলে নিশ্চয়ই মায়ের দিবে, এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ। 4 থেকে 5টা সিঁড়ি উঠল কি না আকস্মাৎ আবির ডেকে উঠল, মেঘ, এদিকে আয়। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেট থেকে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু করছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গণ্ঠির কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে পাইনি, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করছে। আর কিছু বলার সাহস করলো না। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিলের ঘুরে নিজের চেয়ারে টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ফরিয়ে রান্নাঘরে তাকাচ্ছে। মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত নিয়ে এগিয়ে এলো মেঘের দিকে। ছোট্ট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতা প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের অবস্থায় খাবার প্লেটে ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজেই খাওয়াতে মনোযোগ দিল। আবিরের ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট্ট করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আঁতকে ওঠে। আস্তে আস্তে খাওয়া শুরু করলো। মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়ায় দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাইয়ের বসায় দেখে বুকটা কেঁপে ওঠে। খাবার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালা দিয়ে জল জল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে, কিন্তু শেষ হওয়ার আগে আবির আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না। বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের আমার কর্মকাণ্ডে তারাও বেশ খুশি হয়েছে। মেঘ বাড়িতে কারো কথা শোনে না। বড় আব্বুর সামনে একটু সম্মান হয়ে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামুনি কাকিয়া কারো কথাই শুনছে না। তানভীর
এত বছর ধমকেছে একটু একটু খাওয়াতে, কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলায় বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেয়েকে শাসন করে, জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয়। তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালো, আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলেছে, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এইভাবে বসে থাকতে হতো না ওকে খাওয়ানোর জন্য। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, এরপর উঠে গিয়ে রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার ওপরে বাজে। মেঘ পড়ছে, কিন্তু আবির ভাই এখনও আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর প্রচার চালানো হবে। তারা কোনোভাবে আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিটিং মিছিলে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেও যেতে হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতেই নিলে আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখে গোল গোল করে তাকালো মেয়ের দিকে। রাজবাড়ি কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লেগেছে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দেবেন? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথায় পাত্তা দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ের কথায় বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করেছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সত্যিই বলেছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির চোখ বলেছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, আমি আবিরের অন্য কোনো মালিকানায় বন্দি। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তারই রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে, কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি অন্য কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি তো ভালোবাসি তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল, শোনো, আমি শুধু তোমার মোহ, 2 দিন পর সব কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার জন্য তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে। যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সী। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমাকে সিরিয়াসলি হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুম দিয়ে পা বাড়িয়েছে আবির। পেছন থেকে এমপির মেয়ে ডেকে বলল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। প্লিজ আবুকে কিছু বলবেন না, প্লিজ। আবির মুচকি হাসল। মেয়েটা যে তার কথাটা বুঝতে পেরেছে এতে অনেক ভালো হয়েছে আবিরের। হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি। হাসমুখে জিজ্ঞাসা করলেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানভীরকে নিয়ে যেতে এসেছিলাম, এত রাতে কিভাবে যাবে এই জন্যই। এমপি আবারও হাসি মুখে বলল, মিটিং শেষ, খাওয়া দাওয়া করেই চলে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপি আর জোর করলো না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানভীর আস্তে আস্তে বলল, তাকে কি বুঝাতে পেরেছ? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটা এখন মূল বিষয়। তানভীর আবার মনোযোগ সহকারে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং সব কিছুই এমপির বাড়িতেই হয়। আমার দেখা যায় প্রতিদিনই, অন্ততপক্ষে 2 থেকে 1 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন
বসেই থাকে কখন আমি আসবো, দেখলে ছুটে আসে, তোমার কাছে জিজ্ঞাসা করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথায় পাত্তাই দেয় না, আমি এড়িয়ে গেলে মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কেলেঙ্কারি বানাবে, ভাববে মেয়ের সাথে আমার কিছু চলছে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো। তাই তোমাকে বলছি। একদমই কথাগুলো বলল তানবীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই, মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজ কর মনোযোগ দিয়ে। এরপর বাসায় চলে আসছে দুইজন। প্রায় রাত 1:30টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পেছনে তানবীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেয়েকে চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠল। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবিরের জন্য, বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো গুনে শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে উৎফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টুকা দিল। দুইবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো। সহসা অক্ষিযুগল বিপুল হয়ে উঠল মেঘের। আবির বিমোহিত লোচরে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুলে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টি সরিয়ে রাখতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতরটা টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফসকে ডেকে ফেলল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটালো আবিরের, পিছনে নড়চড় উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলিস কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে উঠল মেঘ। আকস্মাৎ চিরচেনা গতরের কাঁপাকাঁপি তীব্র হয়ে উঠল, বুকের ভেতরে হাসপা শুরু করছে। হৃদয়স্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে কাঁপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে উঠেছিল। আবির ভ্রু কুচকে তাকালো, সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না, মনে হচ্ছে কথা আটকে আসলো গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ছাড়ে, ভারী সরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ, বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন? মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ? কেন অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটছিস বল? নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। শেষের কথাগুলো কেমন যেন লাগলো না? মানে এতক্ষণ থেকে পড়ছি, একবার মনে হচ্ছে যে মেঘ তো পছন্দ করেই, আবিরও হয়তো পছন্দ করে, কিন্তু কেন এভাবে বললো আবির, বুঝতে পারলাম না কথাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।